হাসনাত আব্দুল্লাহ, আমরা সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে আমরা শুনেছি যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে। এখন আপনার কি মনে হয় যে এখন কোণঠাসা আওয়ামী লীগকে যেভাবে ফেক আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, চেতনাবাজ আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, ঠিক একইভাবে পাপিয়া আপাদেরকে এখন ঘিরে ধরছে যারা প্রকৃত বিএনপি না। এখন যেটা হয়েছে, আমার এলাকাতে এখন আওয়ামী লীগের টাকায় হচ্ছে বিএনপির রাজনীতি চলে। অফিসের সর্বোচ্চ ব্যক্তি, বিচারপতি, আইজি থেকে শুরু করে হাসিনা সব একসাথে পলাতক। শেখ হাসিনা পর্যন্ত না, ঠিক আছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের দৃষ্টান্ত নাই। অতএব এর মহত্ব, এর গুরু গাম্ভীর্যতা কোনোভাবে সিলি ম্যাটার নিয়ে, ইসলাম একটা সার্বজনীন ধর্ম, ইসলামকে নিয়ে যে জামাতে ইসলাম ইউজ করছে, যে জান্নাতের টিকিট বিক্রি করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে, এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে তাদের ওয়াজের নাম করে রাজনৈতিক সভার বক্তৃতা দিচ্ছে। আমাদের সময় এখানে অপব্যবহার করতে গেলে মানে জামাত নিয়ে কথা বলতে গেলে হয়তো বলে ফেলেছো তুমি তদবির বাণিজ্য করো কি তোমার দল করে, এই প্রসঙ্গে আমরা দুজন কেউ আলোচনাই করিনি। না পারসেপশন বলেছি, আমি আলোচনা করিনি, ঠিক আছে? আলোচনা যেহেতু আমি করিনি, এটা মিডিয়া একটা প্রসঙ্গ আসেনি, আমি এখানে খামাখায় সময় নষ্ট করে এই ব্যাপারে লাভ নাই। দেখেন, এখানে সংস্কারটা সবার আগে দরকার। হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। তো এইটা কি আসলে কোনো ইনফরমেশন বেসড বক্তব্য নাকি? অবশ্যই দেখুন, এখানে রাজনৈতিক বাস্তবতায় আপনি যেমন উনি রাজনীতি করছেন, ওনার 44 বছর বয়স, মানে উনি রাজনৈতিক কেরিয়ার যেটা আমার বয়সের তুলনায় আরো 15 বছর বেশি। তো সেই জায়গা থেকে ওনাদের স্ট্রাগল আমরা দেখেছি, ওনারা স্ট্রাগল করেছেন লাস্ট, আমি যেটা দেখেছি লাস্ট 16-17 বছর ধরে মাঠে ঘাটে। এবং আপনারা দেখবেন যে বর্তমানে উনাদের থেকে বড় বিএনপিও হয়ে গিয়েছে, যাদেরকে আমরা গত 15-16 বছর কোথাও দেখি নাই উনাদের থেকেও। এবং উনারও ক্ষেত্র বিশেষে আমাদের কাছে মনে হয় পার্টির মধ্যে এখন কোণঠাসা। এবং আমরা তো প্রান্তিক জনপদ থেকে উঠে আসা মানুষ, আমরা একদম, আমি প্রত্যন্ত জায়গা থেকে আসছি, কুমিল্লার দেবিদ্বার থেকে। তো সেখানে আমরা দেখেছি যে গত 15-16 বছর যে কারা কারা হচ্ছে বিএনপির ছিল, কারা কারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলোতে কারা কারা ছিল, এবং কারা এই আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে কারা লড়াই করেছিল, কারা এই আন্দোলনগুলোতে ছিল। হরতাল যখন বিএনপি থেকে দেওয়া হতো, আমরা যখন যুগপৎ আন্দোলনের যে ইতিহাস রয়েছে সেখানে বিএনপির কারা ছিল আর এখন কারা বিএনপি হিসেবে প্রতিনিধিত্ব করছে। এবং ক্ষেত্র বিশেষে এমন হয়েছে যে বিএনপির থেকে এখন বড় বিএনপি হয়ে গিয়েছে। এবং আমি এই শিওরে উনি এটাকে অ্যাকনোলেজ করবেন যে এখন এই যে প্রমাণের যে বিএনপি, যে আমি এখন মূল বিএনপি থেকে আমি বড় বিএনপি, সেটা আমার দেবিদ্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাদেরকে গত 15-16 বছর রাস্তাঘাটে কখনো দেখা যায় নাই, তাদেরকে আপনি আন্দোলন সংগ্রামে কখনো দেখবেন না। দেখা গেছে যারা আন্দোলনে ছিল, যারা হচ্ছে এই 15-16 বছর এই ফেসিজমের এগেনস্টে লড়াই করেছিল, তাদের মধ্যে এই হম্বিতম্বিগুলো দেখা যায় না। কিন্তু যাদেরকে এখন প্রমাণ করতে হয় যে আমি মূলত ফেসিবাদ বিরোধী বিএনপির একটা অংশ, তাকে আরেকটু এক্সট্রা একটু হচ্ছে অভিনয় করতে হয়। সেই জন্য কি বলা বিএনপি? এবার আসছি, আমি বক্তব্যটায় আসছি। সেখানে আমি বলেছি যে কুমিল্লার অনেক উপজেলায় এখন আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে, এবং সেটা সত্য। আপনি যদি দেবিদ্বারে যান, যে আমার উপজেলাতে দেবিদ্বারে যদি যান, সেখানে দেখবেন যে আমি মানে ফ্যাক্ট বেসড কথা বলছি, কোনো হাইপোথেটিক্যাল কোনো কথা না। এবং সময় আসুক সেই বিষয়গুলোকে আরো, যেমন আমি বিএনপির যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন রেখেই বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটি হয়েছে, আওয়ামী লীগের সাথে অনেকেই, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী যে বিএনপি তারাই এখন কোণঠাসা। যারা প্রকৃত অর্থেই গত 16-17 বছরে মাঠে ঘাটে ছিল, তারাই এখন কোণঠাসা। আওয়ামী লীগকে যেভাবে ফেক আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, চেতনাবাজ আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, ঠিক একইভাবে পাপিয়া আপাদেরকে এখন ঘিরে ধরছে যারা প্রকৃত বিএনপি না। এখন যেটা হয়েছে, আমার এলাকাতে এখন আওয়ামী লীগের টাকায় হচ্ছে বিএনপির রাজনীতি চলে। সত্যি এটা, আমার দেবিদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে। এবং বিএনপির একটা অধিকাংশ যারা প্রকৃত অর্থে বিএনপি করে, তারাও সেই বিষয়ে একমত। এখন এটা বাংলাদেশের অনেক জায়গার বাস্তবতা হয়েছে। বিজনেস সেখানে হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বাহিরেও বাংলাদেশের ব্যবসায়িক কাঠামোতে একটা আওয়ামী লীগ এবং বিএনপির সাথে একটা অনেক ক্ষেত্রেই একটা, যেহেতু অনেক বছরের একটা রাজনৈতিক বাস্তবতা হয়েছে, দেখা গিয়েছে বিজনেস ট্রান্সফার হয়েছে। এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিএনপির ওই অংশটা প্রত্যেকটা এলাকায়, আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটা এলাকায় 4-5টা ভাগ আছে, অনেক এলাকাতে 4-5টা পর্যন্ত ভাগ আছে। দেখা যাচ্ছে অনেকগুলো অংশ সেখানে হচ্ছে ওই আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে শেল্টার দিচ্ছে। মামলা বাণিজ্য এখানে হয়েছে, আমি বলবো না শুধুমাত্র বিএনপি মামলা বাণিজ্য করেছে, এই মামলা বাণিজ্যকে টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং দিন শেষে যেটি হয়েছে যে বিএনপির একটা বড় অংশ, একটা সেটা ইনসিগনিফিক্যান্ট হোক, রাজনীতিতে ইনসিগনিফিক্যান্ট হোক, কিন্তু এই তেলবাজির যুগে
যেহেতু আপনারা এই তেলবাজের যুগে যাদের হম্বিতম্বি করার ক্ষমতা যত বেশি তারাই এখন বড় রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদরা এখন হচ্ছে সেই বিএনপির রাজনীতিটা এখন আওয়ামী লীগের টাকার কাছে সেটা বিক্রি করে দিয়েছে, এবং সেটা আমি আমার এলাকার পার্সপেক্টিভে সেটা আমি বলেছি। ওকে, তার মানে এটা ন্যাশনাল পার্সপেক্টিভ না, সারা দেশে এটা হচ্ছে না, শুধু কুমিল্লায় হচ্ছে। আমি আমার এলাকার পার্সপেক্টিভে দেখেছি, এবং আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছি, 34টা জেলা আমার দায়িত্ব, সেখানে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলছেন যে গণমাধ্যমের এই ক্লিক বেস সাংবাদিকতার জন্য আপনাদের সাথে বিএনপি দূরত্ব অনেক বেড়ে গেছে, ফ্যাক্ট বেস, এটা হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। আচ্ছা, অনেকগুলো কারণের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব কমানোর জন্য কি আপনারা প্রস্তুত? ডেফিনেটলি। দেখেন, বাংলাদেশের জন্য দেখেন আমাদের দায়বদ্ধতা রয়েছে, পাপী আপাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা হচ্ছে শুধুমাত্র যে ক্ষুদ্র দলীয় স্বার্থকে আমাদের মূল লক্ষ্য করে আমরা যদি বৃহৎ দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ, দেখেন আমাদের ডাকে রাস্তায় মানুষ নেমে আসছে, রাস্তায় মানুষ নেমে আসলো, আমাদের ডাকে মারা গেল, তারা এখন ঘরে ফিরে গেল। এখন আমি যদি এই ক্ষুদ্র দলীয় স্বার্থে বিবেচনা করে আমরা শুধুমাত্র ব্যস্ত থাকি, সেটা হচ্ছে ওই যে মানুষগুলো আমাদের ডাকে রাস্তায় নেমে আসছে তাদের সাথে প্রতারণা করা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে দেশের বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা যেই জায়গাটায় বিভাজিত হব, ঠিক সেই জায়গায় হচ্ছে আবার ফেসিজমের পুনরুৎপাদন ঘটবে। ঠিক সেই জায়গায় আপনি দেখেন ফেসিজমের এলিমেন্টসগুলো আবার রিঅর্গানাইজ হচ্ছে, আপনার কালচারাল ফেসিজম রিঅর্গানাইজ হচ্ছে। আপনি সুযোগ পাইলে দেখবেন ঢাকার যেই আপনার সিভিল সোসাইটির যে ফেসিজম তারা রিঅর্গানাইজ হচ্ছে। আপনি দেখবেন আওয়ামী লীগ যদি 5ই আগস্টের পতন না হইতো, যাদের কিছুই হইতো না, তারা এখন কথা বলছে। আচ্ছা ওস্তাদ আব্দুল্লাহ, আমরা সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে আমরা শুনেছি যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, এখন আপনার কি মনে হয় যে আসলে প্রশাসন কি বিএনপির পক্ষে কাজ করছে নাকি কিছুটা পরিস্থিতি বদলে গেছে? দেখুন, যে রাষ্ট্রের 3টা বিষয়, এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, মিডিয়া এবং হচ্ছে ডিফেন্স সিস্টেম। এই 3টা হচ্ছে রাষ্ট্র কাঠামোকে নিয়ন্ত্রণ করে। দিন শেষে আমাদের যেই দেশগুলোতে হচ্ছে ফেসিস্ট উৎপাদন হয়, এই দেশগুলোর যেই রাষ্ট্র কাঠামোর যেই অপ্রত্যাশিত যে ব্যবস্থা, সেটি হচ্ছে যে মিডিয়া, ডিফেন্স সিস্টেম এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এই 3টাই হচ্ছে আলটিমেটলি রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে। যেটা হয়েছে গত আপনার যদি 15 বছর দেখেন, দেশটা কিন্তু আসলে আমলা নিয়ন্ত্রিত ছিল। দেশটা ছিল হচ্ছে আপনার যারা রাষ্ট্রের সুবিধাভোগী রাজনীতিবিদদের হাতে কিন্তু রাষ্ট্র ছিল না। এটা হচ্ছে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল, মিডিয়ার হাতে চলে গিয়েছিল এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে চলে গিয়েছিল। তো এখন আপনার অ্যাডমিনিস্ট্রেশন গত 15 বছর ধরে আপনার হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিতে পারে নাই। মিডনাইট ইলেকশন হচ্ছে হতা যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমি ভার্সেস ডামি ইলেকশন করেছে। আপনি দেখেন তো গত 15 বছরে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো একজন অফিসারকে আপনি দেখছেন যে চাকরি থেকে পদত্যাগ করতে, যে না আমি এই ইলেকশনে হচ্ছে দায়িত্ব পালন করব না? আপনি গত 15 বছরে একটা পদত্যাগের ঘটনা দেখান তো যে নিজে পদত্যাগ করেছে, যে না আমি সরকারি অনেজ্য, আমাকে যে আমাকে ক্রস ফায়ার করতে বলছে, আমাকে গুম করতে বলছে, না গুম করতে বলছে, আমি হচ্ছে পদত্যাগ করব। একটা এক্সাম্পল নাই। 5ই আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতা রাস্তার মধ্যে মারা যাচ্ছিল, সরকার যে হেলিকপ্টার থেকে হচ্ছে গুলি চালিয়ে ছাত্র হত্যা করছিল, সেটার প্রতিবাদে কি সচিবালয় থেকে দেখেছেন যে কেউ হচ্ছে সচিবালয় থেকে নেমে এসছে যে এই সরকারের আমরা চাকরি করব না, এই সরকারের ফেসিস সরকারের আমরা আর হচ্ছে কোনো আদেশ মানব না? আপনি কিন্তু একটা এক্সাম্পল দেখবেন না। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরপরই দেখবেন ওই প্রশাসনটাই আবার হয়ে গিয়েছে গণঅভ্যুত্থানপন্থী সরকারের হচ্ছে আপনার সবাই বঞ্চিত, সবাই গণহারে বঞ্চিত। আপনি দেখবেন যে প্রশাসনের নেচারটা, আপনি প্রশাসনের চরিত্র যদি আপনি না ধরতে পারেন, এই প্রশাসন আবার আপনাকে ধরবে। এই প্রশাসন ফেসিস্টেরও হচ্ছে সহযোগী ছিল। এটা তো বদলানোর দায়িত্ব ছিল এই সরকারের। এখন এই জায়গাটায় আসছি, দেখুন এই প্রশাসনের চরিত্রের মধ্যে কিন্তু দেখেন আপনার এই প্রশাসনটা শুধুমাত্র ক্ষমতামুখী। তো আমার গত 9 মাসের অভিজ্ঞতা, প্রশাসন হচ্ছে গণতন্ত্রকামী সরকারপন্থী। প্রশাসনের চরিত্র গণতন্ত্রকামী সরকারপন্থী। এটা হচ্ছে এখন সবাই দেখবেন প্রশাসনে সবাই বঞ্চিত ছিল 15 বছর, তাকে জোর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, তাকে কথা বলতে দেওয়া হয় নাই। এটা সেটা। এখন কি অবস্থা? এখন এই প্রশাসনটাই এখন আবার একটা ক্ষমতামুখী। তারা 9টা অফিস করে হচ্ছে প্রশাসনে, আবার হচ্ছে তারা পার্টি অফিসগুলোতে, কেউ হচ্ছে গুলশানে যায়, কেউ হচ্ছে আবার এনসিপি সেই জায়গা থেকে আমাদেরকেও যে কনভিন্স করার চেষ্টা করে না বিষয়টা। আমি এটাও বলবো না যে আমাদের সাথেও একটা
ভালো সম্পর্ক রাখার যে চেষ্টা করছে না, বিষয়টি এমনও না। যেটা প্রশাসনের চরিত্র হওয়া উচিত না। আপা কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, যেটা আসলে গণঅভ্যুত্থানের স্পিরিট। আমরা প্রশাসনকে বিএনপি পন্থী প্রশাসন চাই না, আমরা এনসিপি পন্থী প্রশাসন বলছি না। আমরা চাচ্ছি প্রশাসন হবে বাংলাদেশ পন্থী প্রশাসন হবে। সে যেই চাকরিতে আসার আগে যে যেই জব ওথ নিয়ে আসে, সে যে কমিটেড, এই আপনার গণপ্রজাতন্ত্রে বাংলাদেশকে সার্ভ করার যে কমিটমেন্ট, সে এটা নিয়ে আসবে। কিন্তু আনফর্চুনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, সেই প্রশ্নের জায়গায় আসছে। দেখেন, উনার অভিজ্ঞতা রয়েছে, উনি পার্লামেন্টে ছিলেন, উনার হচ্ছে এই ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগের সাথে উনার কনফ্রন্টেশন রয়েছে, দীর্ঘদিনের একটা হিস্ট্রি রয়েছে। যেই প্রশাসন এতদিন ধরে ফেসিজমকে পেলে পুষে তোষণের মধ্য দিয়ে এই বিরাট মহিরুহ আকারে হচ্ছে তুলে ধরেছে, ঠিক এই প্রশাসনটাকে সংস্কার না করে আপনি তাকে আবার একটা নির্বাচনের দায়িত্ব আবার দিয়ে দিচ্ছেন। সংস্কার তো করবে সরকার। সেই জায়গাতে আমরা এই সরকারকে আমরা হচ্ছে জবাবদিহিতার জায়গা আনতে চাই। এই সরকারটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক সরকার। আবার এই সরকার হচ্ছে এই ব্যুরোক্রেসির যে আমাদের কাছে মনে হচ্ছে এখন ব্যুরোক্রেসি ড্রিভেন গভর্নমেন্ট এই সরকার। আদারওয়াইজ এই সরকারের উচিত ছিল দ্রুততম সময়ের মধ্যে ফেসিস যতগুলো ডিসি ছিল, যারা হচ্ছে নির্বাচন করেছে তাদেরকে হচ্ছে অপসারণ করা, যারা হচ্ছে রিটার্নিং অফিসার গুলো ছিল নির্বাচনে তাদেরকে অপসারণ করা, বিভাগীয় কমিশনার গুলোকে অপসারণ করা। কিন্তু এই সরকার করে নাই, এই সরকার করে নাই। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এখন দায়বদ্ধতা রয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা। আমরা যদি এই বাংলাদেশটাকে এটাকে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলাদেশের জন্য আমাদের একটা জায়গায় পৌঁছাইতে হবে, যেটা আমাদের এই ইনস্টিটিউশনটাকে আমাদের ডেভেলপ করবে, আমাদের এই ইনস্টিটিউশনটাকে বাংলাদেশ পন্থী করবে। আমাদেরকে এমন একটা নির্বাচন দিতে পারবে, আমাদের এই জায়গায় আসছে এমন একটা নির্বাচন দিতে পারবে যে নির্বাচনটা মাসেল ব্যাকড হবে না, যে নির্বাচনটা মানি ব্যাকড হবে না, যে নির্বাচনটা অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকড হবে না। এখনো এই পরিস্থিতিতে এখনো পৌঁছানো যায়নি, এই প্রশাসন দিয়ে নির্বাচন সম্ভব না মনে করছেন? আমরা এই সরকার এখনো পর্যন্ত করার সুযোগ ছিল, করতে পারে না। এখন এটার জন্য আমরা এটাও বলবো না যে একদম যতদিন না পর্যন্ত প্রশাসনের সংস্কার হয় আমরা ততদিন পর্যন্ত নির্বাচন চাই না, এই কথা আমরা বলছি না। এটা সরকারের হচ্ছে, এখানে সরকার ফেল করছে, সরকার যেহেতু করতে পারে নাই, সরকার ফেল করছে। এখন এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে ডিসিশনে আসতে হবে, রাজনৈতিক দলগুলোকে ডিসিশনে আসতে হবে। সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য গণতন্ত্রকে যদি আমরা হচ্ছে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, এটা আমাদের পারস্পরিক কল্যাণের জন্য, এটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্টেবল। দেখেন, ইনস্টিটিউশন দুই ধরনের, একটা হচ্ছে ইনস্টিটিউশন অফ এক্সিকিউশন, ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটির যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমাদের এবং সেটা বোধহয় নির্বাচনের পরেও হতে পারে না। এখন দেখেন, আমাদের সবার চেষ্টা থাকা উচিত একটা এই প্রশাসনের মাথা থেকে ফেসিজমের ভূতটাকে নামাই দিয়ে বাংলাদেশ পন্থী যেন একটা নির্বাচন, এটা তারপরে কি, এটা আমাদের একটা তো নির্বাচনের আগে এটা আমাদের সবার টার্গেট হওয়া উচিত। আচ্ছা, আমাদের নির্বাচনের আগে কি এটা টার্গেট হওয়া উচিত না? এখন আমরা চলেন ডিসাইড করি যে আমরা নির্বাচনটা, প্রধান উপদেষ্টা একটা ডেট দিয়েছে, পারবে কিনা নির্বাচনের একটা ডেট দিয়েছে। এখন আমাদের সম্মিলিতভাবে এর আগে এই কাজটা যেন হয়ে যায়। আমরা যেন এর কারণে যে আমাদের একটা জুজু যে আমরা নির্বাচন পিছাইতে চাই, আমি আপনাকে নিশ্চিত করতে চাই, আমি এই গণঅভ্যুত্থানে ছিলাম হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপিতে আমি দায়িত্ব পালন করছি, আমি আপনাকে নিশ্চিত করছি এবং আপার এই বিষয়ের সাথে আমি শতভাগ ডিসএগ্রি করছি যে সরকারি দল, পদলি, পদবাণিজ্য সারা বাংলাদেশের কোনো জায়গায় আমি ওপেন বলছি, যেই ক্ষমতায় আসুক না কেন, রাষ্ট্রের সকল সংস্থা দিয়ে আপনারা তদন্ত করায় যদি দেখাইতে পারেন যে সেখানে কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট ছিল, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো ধরনের শাস্তি মাথা পাইতে নিব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, চলেন আমরা একসাথে কমিটমেন্ট করি যে আমরা কমিটমেন্ট করি নির্বাচনের যে ডেট দিয়েছে সরকার এবং সেখানে কিছু শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করার জন্য আমরা একসাথে কাজ করি। তাইলে তো আমাদের নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, আমরা একসাথে কাজ করি, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করি, আমাদের জন্য নির্বাচনটা অ্যাকসেপ্টেড হয়। আপনার মন্তব্য শুনতে চাই, অনেকগুলো বিষয় এখানে এসেছে, আপনার মন্তব্য শুনি। হ্যাঁ, ওই প্রসঙ্গটা ওঠেনি ভাইয়া, ওই ট্র্যাডিশনাল বক্তৃতা দিতে দিতে বলে ফেলেছো, তুমি তদবির বাণিজ্য করো কি তোমার দল করে, এই প্রসঙ্গে আমরা দুজন কেউ আলোচনাই করিনি। না, পারসেপশন বলেছি, আমি আলোচনা করিনি, ঠিক আছে? আলোচনা যেহেতু আমি করিনি, এটা মিডিয়া একটা প্রসঙ্গ আসেনি, আমি এখানে খামাখায় সময় নষ্ট করে এই ব্যাপারে লাভ নাই। দেখেন, এখানে সংস্কারটা সবার আগে দরকার। আমি বাংলাদেশের কোন প্রশাসনকে
দলবাজি করতে দেওয়া দিতে চাই না। এর জন্য সংস্কার যথোপযুক্ত কঠোর আইন থাকতে হবে। দলবাজি করতে গেলে তাদের সম্পত্তি পর্যন্ত হচ্ছে বাজেয়াপ্ত হবে রাষ্ট্রীয়ভাবে, এরকম আইন হওয়া উচিত। ওই প্রয়োজনে জনতার মঞ্চ করলাম আমি, আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই, একাত্মতাও নাই, এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ম এবং রক্তচক্ষু আমি দেখতে চাই না ব্যক্তিগতভাবে, প্রথমত। দ্বিতীয়ত, ইসলাম একটা সার্বজনীন ধর্ম। ইসলামকে নিয়ে এই যে জামাতে ইসলাম ইউজ করছে, যে জান্নাতে টিকিট বিক্রি করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে, এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে তাদের ওয়াজের নাম করে রাজনৈতিক সভার বক্তৃতা দিচ্ছে। আমাদের সময় এখানে অপব্যবহার রোধ করতে ক্ষেত্রে মানে জামাত নিয়ে কথা বলতে গেলে হয়তো আপনার আরো অনেক সময় লাগবে। বিচারপতি আজকে সে কারো গ্রেফতার হয় নাই। প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা 1 নাম্বার 2 নাম্বার, তো বিচারপতি খায়রুল হকের আসামি হওয়ার কথা, বিচারপতি ওবায়দুল হাসানের আসামি হওয়ার কথা। এমন কোন ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে যে একটা তৃণমূলের সদস্য থেকে শুরু করে অফিসের সর্বোচ্চ ব্যক্তি, বিচারপতি, আইজি থেকে শুরু করে হাসিনা সব একসাথে পলাতক? শেখ হাসিনা পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই ধরনের দৃষ্টান্ত নাই। অতএব এর মহত্ব, এর গুরু গম্ভীর্যতা কোনোভাবে সিলি ম্যাটার নিয়ে বিতর্ক করে হাসান আব্দুল্লাহ এমপি না হতে পারুক, পজিটিভ কাজের প্রেসার গ্রুপ হিসেবে থেকে কিন্তু যতটা নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, জনগণের অন্তরের অন্তরস্থল থেকে যেতে পারবে, এমপি হট এটা করতে যে একে ওকে বিরোধিতা, বিএনপির ঘাড়ে দোষারোপ চলে যাচ্ছে, দোষ পড়ে দিচ্ছে, একটা ব্যক্তিকে টাচ করতে যে ঘাড়ে আমাদের চাপাই দিচ্ছে একটা কালিমা, এইরকম চর্চাগুলো আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু আমার মনে হয় যে নতুন দল হিসেবে এখানে তো তরুণরা নতুন দল করেছে, তাদের ভুল হতেই পারে। আমি বলছি না যে ভুল হয়েছে, তরুণদের সবার মাথা অন্য জায়গায় আছে, মাথা অন্য জায়গায়, মুখে বেরোচ্ছে অন্যজন। এখন কিরকম তার বক্তব্যটা হয়তো ভিন্ন হতে পারে, আমার বক্তব্যটা ভিন্ন হতে পারে। এদের মাথা নাই আপনি মনে করেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে, সুশীল সমাজের সদস্য থেকে শুরু করে, এনজিওর প্রধান থেকে শুরু করে, তাদের তো একটা আপনি হিসাব করে দেখেন 1/11 যে মাইনাস প্রক্রিয়া, এনসিপি কি এই কথাটা আমরা অনেক শুনি, এনসিপি কি অন্য কারো দ্বারা থেকে শুরু করে অদ্যাবধি মাথা তো অবশ্যই অন্য জায়গায় আছে। এখন মাথা অন্য জায়গায় থাকলেও মুখ দিয়ে বললো। আমি আমরা দেশপ্রেম নিয়ে কথা বললাম, আন্দোলন নিয়ে কথা বললাম, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললাম, এখানে আমাদের বলিষ্ঠতা, দেশপ্রেম প্রকাশ করলাম। সবাই তো একরকম। হাসনাত আজকে যেটা বলেছে আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ বলে আমি মনে করি। হাসনাত বলেছে আসুন একসাথে কাজ করি। না, এখানে একটা বিষয় আমি যে দেখেন, আমরা এটা যদি এভাবে একটা ন্যারেটিভ দ্বারা করানো হয় যে মাথা এক জায়গায়, মুখ আরেক জায়গায়, মাথা তো অবশ্যই অন্য জায়গায় আছে। না, তাছাড়া আন্দোলনে কি ছিল ডক্টর ইউনূস? না, সাফারার তো অনেকেই সাফার। আমি শেষ করি। ডক্টর ইউনূস আসলো কি? আচ্ছা, একটু শুনে নেই। হ্যাঁ, আমাদের মাথা যে জায়গায়, মুখ সেই জায়গায়। মাথা থেকেই এখানে সেলফ ড্রিভেন একটা পার্টি, সেলফ ড্রিভেন, এবং এটা যদি কোনো ধরনের ওই যে মাথা পিছনে ব্যাকডোর অ্যাক্টিভিটি, কোনো ব্যাকডোর অ্যাক্টিভিটি থাকে, হ্যাঁ, বুদ্ধি পরামর্শ না। এখানে একটা জিনিস দেখেন আপনারা, আমরা কন্নোটেটিভ মিনিংটাকে নিতে হবে। মাথা এক জায়গায়, মুখ আরেক জায়গায়, এটা দিয়ে বুঝাইতেছে যে আমরা হচ্ছে এখানে কোনো ইনভেস্টেড কোনো গ্রুপ, ভেস্টেড কোনো গ্রুপ রয়েছে, ফ্রিঞ্জ এলিমেন্টস রয়েছে, তাদের দ্বারা আমরা পরিচালিত। আমরা এটা আপনাকে নিশ্চিত করতে চাই। এবং বাংলাদেশে তো আমরা হচ্ছে যদি আমরাও থাকবো, ওনারাও থাকবে, আমরা তো সবাই একসাথে বাংলাদেশে থাকবো। হিস্ট্রি সেটাকে হচ্ছে ডিফাইন করবে যে আসলে মাথা এবং মুখ আলাদা কিনা। মাথা এবং মুখ যদি আলাদা জায়গায় হইতো, তাইলে হচ্ছে গণ অভ্যুত্থান সফল হইতো না, তাইলে হচ্ছে গুলির সামনে আমরা দাঁড়াইতে পারতাম না, তাইলে হচ্ছে হাসিনার সাথে আমরা কখনো হচ্ছে এভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না। যারাদের হচ্ছে মাথা এক জায়গায় ছিল, মুখ আরেক জায়গায় ছিল, তারা হচ্ছে এই আন্দোলনগুলো সফল করতে পারেনি। এখন যখনই মাথা এবং মুখ এক জায়গায় হইছে, তখনই দিন শেষ হচ্ছে, আন্দোলন সফল হয়েছে। ওকে, হাসনাত আব্দুল্লাহ নতুন দল করেছেন, কিন্তু সেই দলের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। আপনি বলেছেন যে পারসেপশন ক্রিয়েট করেছে মিডিয়া, পুরোটাই কিন্তু মিডিয়া পারসেপশন ক্রিয়েট করে নাই, দুর্নীতির অভিযোগ আছে। এবং এর মাঝে আরেকটি অভিযোগ এসেছে যে একটা আপনাদের এক নারী নেত্রী, তিনি অভিযোগ করেছেন, হেনস্থার অভিযোগ করেছেন। আপনি এই অভিযোগগুলো কেন আসছে? নতুন একটি দল, যে দল নতুন প্রতিশ্রুতির কথা বলছে, তাহলে এই ধরনের অভিযোগ তো আপনাদের কাছ থেকে কাম্য না। আচ্ছা দেখেন, অভিযোগ আসছে আমাদের পার্টিতে, তো এই বিষয়গুলোর একটা নতুন একটা ডাইমেনশনও আসছে। আমরা এই অভিযোগগুলোকে অ্যাকনলেজ করছি। আমরা আমাদের পার্টির উপরে যে অভিযোগটা ছিল, সেখানে এখন কি ফাইনালি কোনো আউটকাম আছে? আমরা জানি যে আপনারা
হ্যাঁ একটা কারণ দর্শাও নোটিশ, যে দেখেন, শোকজ নোটিশ দিয়েছে। হ্যাঁ শোকজ নোটিশ দিয়েছে। তারপর- এর মধ্যে দিয়ে হচ্ছে অভিযোগটাকে আমরা আমলে নিচ্ছি। সেখানে আমাদের ডিসিপ্লিনারি একটা কমিটি রয়েছে, ডিসিপ্লিনারি কমিটি হচ্ছে 5 কর্মদিবস পার হয়ে গেছে, এখন কি অবস্থা? গতকাল পার হয়েছে। হ্যাঁ। সেখানে উভয় পক্ষ থেকে সেখানে হচ্ছে তাদের আত্মপক্ষর যে বিষয়গুলো রয়েছে, সেখানে লিখিত যেই বিষয়গুলো রয়েছে আহ্বান করা হয়েছে। এখন ডিসিপ্লিনারি কমিটি একটি সিদ্ধান্ত দিবে এবং সিদ্ধান্তে সেখানে অবশ্যই দৃষ্টান্তমূলক সেখানে শাস্তি হবে। এবং ইতিমধ্যে অর্থনৈতিক যে ধরনের অভিযোগগুলো এসছে সেগুলোরই কিন্তু আমরা হচ্ছে আপনি দেখবেন যে দুদকে তদন্ত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। আমরা সেখানে ওপেন। আপনার যদি মনে হয় কোনো জায়গায় শর্টকামিংস রয়েছে, কোনো জায়গায় আইনের ব্যত্যয় ঘটছে, কোনো জায়গায় সেখানে হচ্ছে প্রচলিত ওই সনাতন কোনো পদ্ধতি ধরনের অ্যাকোমোডেশন রয়েছে, আমরা সবসময় ওপেন যে বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা নিতে পারে। এই যে অ্যাকনোলেজমেন্টের যে কালচারটা রয়েছে, যে আমরা ভুলের ঊর্ধ্বে নয়, এই যে আগের একটা ধারণা ছিল, আমরা সেটা থেকে আমরা এটা একটা নতুন একটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা দেখতে চাই যে আপনারা খুবই ইম্পর্টেন্ট এটা, এবং যে প্রতিশ্রুতি রাখছেন সেটার বাস্তবায়নটাও আমরা দেখতে চাই। আমাদের নতুন রাজনৈতিক দলের যে এখানে খুব স্বাভাবিকভাবে বিভিন্ন মতের পথের মানুষ আসবে এবং একটা অ্যাকালচারেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে দিন শেষে যারা প্রকৃত অর্থে রাজনীতি করতে চায় তারা আপনার দলের একজন নেতা বলেছেন 400টির মধ্যে 300টি আসনে আপনারা জিতবেন। এটা কি কিসের ভিত্তিতে রাজনীতি করলে বলতে হয়? না, এখানে দেখেন আমরা তো আমাদের নিজের রাজনীতি করছি। আমি নিশ্চয়ই, আপনি কি প্রত্যাশা করেন আমি এখানে এসে বলবো যে মানে যদি এনসিপি 10টা আসন 15টা আসন 20টা আসনে জিতবে, বাকিগুলো এনসিপি জিতবেন, আপনি কি চান এটা বলবো? আমি খেলতে না, এটা একটা আমরা ইটস আ পলিটিক্স, এটা বলতে হয়। হ্যাঁ, পলিটিক্সে 2-2-4 না, পলিটিক্সে 2-2-22, মাঝে মাঝে 2-2-3 হয় পলিটিক্সে। তো সেখানে আমরা ভিশনটাকে যদি আমি সেট না করতে পারি, আমি পলিটিক্সে আসছি, আমার ভিশন সেট করতে হবে। আমি অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যাব, আমি তো পলিটিক্সে আসছি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। সেখানে আমি আমার মতো করে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে পলিসিকে নির্ধারণ করার জন্য, সেটাই হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য। এখন সেটাকে যদি আমি বলি যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, আমরা হচ্ছে পলিসিকে বাংলাদেশপন্থী পলিসি ম্যানিপুলেট করব, এখন সেই জিনিসটাকে যদি ওয়েল অ্যাকসেপ্টেড না হয়, সেই জিনিসটাকে যদি ট্রল করা হয়, সেটা রাজনৈতিক দীনতার পরিচয়। হ্যাঁ, আমি অশেষ ধন্যবাদ। একটি লাস্ট প্রশ্ন আপনার কাছে সৈয়দা পাপিয়া, সেটা হলো যে আমরা তো আসলে অভ্যুত্থানের পরে 5 আগস্টের পর আপনারা কি একবার চিন্তা করেছেন যে আপনাদের দলে আপনারা যে সংস্কারের কথা বলছেন, যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, জনগণের আকাঙ্ক্ষা থেকে কতটুকু কাছাকাছি আপনারা যেতে পারছেন? মানুষ কি আসলে আপনাদের পপুলারিটি কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? এ ধরনের আপনাদের কোনো জরিপ আছে কিনা? যখন নির্বাচনটা হবে, নির্বাচনে যে যেরকম আসন পাবে সেইটার কাজ কর্মকাণ্ড, আমি এমপি হলাম, এমপি হয়ে আমি কতটুকু যে সংস্কারটা আমি চাইলাম সেটা কতটুকু বাস্তবায়ন করলাম, তখন কিন্তু সেটা মানুষ মেলাবে। এখন তো সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো চাচ্ছি আমরা, এবং মনে হচ্ছে যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন করব না। আবার এটা কতদিন হবে? এখন সংস্কার একটা ধারাবাহিক ব্যাপার, সারা জীবন সারা বছর যুগের সাথে তাল মিলায় এটা হতে থাকবে, চলতে থাকবে। এখন আমার ছোট ভাই যেটা বললো যে মাথা আর মুখ এক জায়গায় আছে, মাথা মুখ অবশ্যই এক জায়গায় নাই। ওনারা যখন ডিবি অফিসে গেলেন সব কিন্তু অ্যারেস্ট, মাথাগুলো ছিল জন্য তো পরে মাথাগুলো কায়দা কানুন করে বাদ বাকিগুলোকে স্টেটমেন্ট দিল। মাথাগুলো জেলখানাতে, সরকারের প্রধান বিদেশে, তো মাথা বাইরে ছিল জন্যই যে উনি না আসলে হবে না, ওয়েট করেছে। এবং সবচেয়ে বড় কথা যে এইখানে ফলাফল যদি পূর্ব নির্ধারিত হয়ে যায় যে আমি জিতবই, এই নির্বাচন আর শেখ হাসিনার 15 বছর অবৈধভাবে ক্ষমতায়ন টিকে থাকার বিষয়টা মানুষ যাতে একভাবে মিলাতে না পারে, বক্তৃতা বিবৃতিতে আমাদের সবাইকে সংযত এবং বুঝে টুঝে মর্মটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত, লাস্ট আমি যেটা বলে দিচ্ছি, লাস্ট বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে মিডিয়ার যে প্রসঙ্গটা আসলে, এখানে আমরা দ্বিতীয় মোজাম্মেল বাবু তৈরি হোক আমরা চাই না, নবনীতা শ্যামল দত্তরা তৈরি হোক চাই না, নাইম নিজাম থেকে শুরু করে ওই যে মইনুল হোসেন ফরিদা তার হাজব্যান্ড, এরা তো মইনুল হোসেন সহ তৈরি হোক আমরা চাই না। মিডিয়া আমি যেমন চাই না প্রশাসন দলীয় হোক, আমি তেমনি চাই না মিডিয়া দলীয় হোক, আমি তেমনি চাই না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান দলীয় হোক, কোনো নিয়োগ দলীয়। অশেষ ধন্যবাদ। যোগ্যতা, মেধা, স্বচ্ছতা, নির্বাচন। ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ডস যদি কিছু অ্যাড করতে চান হাসনাত। আমরা হচ্ছে মাথা এবং মনন, চিন্তা, মগজ, আমাদের হচ্ছে প্রজ্ঞা, বুদ্ধি, দীপ্তি সবকিছু আমাদের একসাথে রয়েছে। সেজন্যই আমরা হচ্ছে
আমাদের এতদিনের পলিটিক্যাল কালচার ছিল আমরা যা চিন্তা করব তা বলবো না, যা বলবো তা করব না, সেই জায়গায় ছিল আমাদের এতদিনের রাজনীতি। কিন্তু এই রাজনীতিটাকে আমরা হচ্ছে নেক্সট লেভেলে নিতে চাই। আমরা যেটা ভাববো, যেটা চিন্তা করব সেটাই বলবো এবং সেটাই করব। হয়তো আগামী দিন অনেক মধ্যে সিমিলারিটিস থাকবে। সেজন্য মাথা, মগজ, মনন এবং হচ্ছে কথা, আমরা দুজনের কথাই ফলুক, আমরা আগামী দিন তাকিয়ে থাকবো।